ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ড হচ্ছে। ওকে, আপনার কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে জানাবো, ঠিক আছে? ওকে। তো আমাদের মূলত হচ্ছে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি। সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের গদ্য অংশ যেটা আছে, এই গদ্য অংশের পুরো বিষয়গুলো হচ্ছে আমরা আজকে একটু দেখার চেষ্টা করব এক নজরে। পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি গদ্যের প্রত্যেকটি কবিতার আলোচনা আলাদাভাবে রাখবো, এবং আমাদের আলোচনাটুকু হবে এমন ভাবে যেন আমাদের এইচএসসি এ প্লাস মাস্ট 90% মার্কস যেন আমরা ক্যারি করতে পারি। পাশাপাশি হচ্ছে তোমার আমাদের যে অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, আমাদের যে অ্যাডমিশন টেস্ট, ওই অ্যাডমিশন টেস্টে যেন আমরা এই বিষয়ে সর্বোচ্চ ভালোটুকু করতে পারি। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে মূলত ভর্তি পরীক্ষায় তোমার সায়েন্সের বিষয়গুলোকে বিকল্প হিসেবে তুমি বাংলা বিষয় অ্যান্সার করতে পারবা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছের যে ভর্তি পরীক্ষার যে হয় সেখানেও তুমি হচ্ছে বিপরীতে বাংলাটাকে উত্তর করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো? তো যার কারণে মূলত হুম, হচ্ছে হুম। তোমার এখানে একটা আলাদা গুরুত্ব রয়েছে। তো আমরা মূলত হচ্ছে প্রতি শুক্রবারে মূলত আমি তোমাদেরকে 2 ঘন্টা সময় দেব, 1.5 থেকে 2 ঘন্টা। আশা করছি তুমি তোমার বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এগুলোর উপরে তুমি সর্বোচ্চ গুরুত্বটা দিবা। আর বাকি দিনগুলো বলতে শুধু শুক্রবার আমার সাথে যে সময়টা তুমি হচ্ছে যে থাকবা, ওই সময়ের মধ্যেই তোমার বাংলার প্রস্তুতিটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেব উইথ অ্যাডমিশন টেস্ট। বোঝা গেল কথা? আর মানে হচ্ছে যে আমরা কিছু কিছু দিন হয়তোবা তোমার মেডিকেলের যে জিকেটা আসে, সাধারণ জ্ঞানের যে 10 মার্কস থাকে, ওই 10 মার্কস নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা রাখবো। বুঝতে পেরেছো কথা? ক্লিয়ার বিষয়টা? Yes, তাহলে sir. বিষয়টা খুবই মজার হবে। তুমি মানে মাসে মাত্র 4 দিন মানে বাংলা নিয়ে সময় দিবা, 2 ঘন্টা, 8 ঘন্টা সময় দিবা মাসে। এই কনসিস্টেন্সিটা যদি তুমি ধরে রাখো, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ মার্কস তুমি হচ্ছে যে পাবা। ওকে। তাহলে বাংলার চিন্তাটা মূলত হচ্ছে যে আমার উপর ছেড়ে দাও। সাথে তোমরা হচ্ছে যে আমাকে সহযোগিতা করবে, আমি যেভাবে তোমাদেরকে গাইড করব, যেভাবে তোমাদেরকে নির্দেশ ইনস্ট্রাকশন দেব, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করবা। বুঝতে পেরেছো? এখন পড়াশোনা জিনিসটা কঠিন আসলে। এখন তুমি সারাদিন যদি রিলস দেখে বেড়াও, এই রিলস গুলা কি তোমার পরীক্ষায় কমন আসবে বলো? আসবে না। তারপরে হচ্ছে তুমি সারাক্ষণ যদি হচ্ছে যে বিভিন্ন মানুষের স্টোরি দেখে বেড়াও, সেই স্টোরিগুলো কি পরীক্ষায় কমন আসবে? আসবে না। এই জন্য আসলে তোমার দাঁতে দাঁত চেপে মূলত হচ্ছে এই 2টা বছর ভালোভাবে যদি তুমি বেসিকটাকে জোরালো করতে পারো, অ্যাডমিশনের যে 2-3 মাস সময় পাও, সর্বোচ্চ 90 দিন তুমি সময় পাবা, 90 ডেইজ। এই 90 ডেইজে আসলে হচ্ছে তোমার পুরো বই কাভার করাটা খুব কঠিন। এই জন্য মূলত আমরা মানে হচ্ছে যে এই টার্গেটে এগোবো যেন আমাদের উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ভালো ফলাফল, পাশাপাশি আমাদের ওই 3 মাস 90 ডেইজ আমরা জাস্ট রিভিশন করব। আমার কথা বোঝা গেল? বুঝতে পেরেছো? ওকে। তো Yes, আমরা sir. আজকে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের গদ্য অংশটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো গদ্য অংশের আলোচনা শুরুর দিকে আমরা হচ্ছে যে কিছু বিষয় একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যে বিষয়গুলা সম্পর্কে তোমার একটু ধারণা রাখাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সে বিষয়গুলা। যেমন ধরো আমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাসটা, বাংলা সাহিত্যের যে ইতিহাসটা, এই ইতিহাসটাকে বলতো আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? আমরা এই ইতিহাসকে মূলত 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে প্রাচীন যুগ বলা হয় এই ভাগগুলোকে। একটি হচ্ছে প্রাচীন যুগ, একটি হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে তোমার আধুনিক যুগ। তাই না? এটা তো জানো, তাই না? জানো তো না বিষয়টা? Yes, sir. আচ্ছা। Done. তো আমাদের মূলত উচ্চ মাধ্যমিকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমাদের যে গদ্য এবং কবিতাগুলো আছে, এবং যে উপন্যাস এবং নাটকটা আছে, এই বিষয়গুলো মূলত হচ্ছে সবগুলো বিষয়ই আধুনিক যুগের সাহিত্যের অন্তর্ভুক্ত। ওকে। তাহলে আধুনিক যুগের সাহিত্যের অন্তর্ভুক্ত সাহিত্যগুলো, যে সাহিত্যগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো আসলে বৈশিষ্ট্যটা কি সে সম্পর্কে আমরা একটু ধারণা রাখার চেষ্টা করি। প্রথমে আসি যে প্রাচীন যুগ। তো প্রাচীন যুগ জিনিসটা, এটা শুরুটা হয়েছে 650 থেকে, শেষ হয়েছে 1200 সালে। আবার মধ্যযুগের সময়টা শুরু হয়েছে 1201 থেকে, শেষ হয়েছে 1800 সালে। আবার আধুনিক যুগের শুরুটা হয়েছে 1801 থেকে, এটা বর্তমান সময় পর্যন্ত চলতেছে। আমার কথা বোঝা গেল? তাহলে সময়টা,
আমরা একটু লক্ষ্য করি। এখন এই সময়টা যে নির্দিষ্ট হয়েছে, এটা আসলে কিসের আলোকে হয়েছে? একটা সময় হয়েছে যে আমার আর ভাল লাগতেছে না এই সময়টাতে থাকতে, আমি একটু ভিন্ন সময়ে চলে যাই। আহ তাই আমি ভিন্ন সময়ে চলে গেলাম, সেটার নামকরণ করলাম মধ্যযুগ। ব্যাপারটা কি এরকম? না, বিষয়টা হচ্ছে যে বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে 650 থেকে 1200, এটা এখানে এক ধরনের বৈশিষ্ট্য ছিল। এই যে 1201 থেকে 1800, এখানে এক ধরনের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল। আবার আধুনিক যুগ থেকে 1801 থেকে বর্তমান বর্তমান এখানে এক ধরনের বৈশিষ্ট্য আছে। যার কারণে মূলত এই ডিফারেন্সটা, এই পার্থক্যটা। বুঝতে পেরেছো কথা? বুঝতে Yes, পেরেছো? sir. ওকে। Yes, তাহলে sir. তাহলে দেখো, দেখো তো, এই যে প্রাচীন যুগ, আমাদের এই প্রাচীন যুগে আমরা একটি সাহিত্য পাই যেটার নাম হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা এবং সাহিত্যের একমাত্র আদি নিদর্শন। হ্যাঁ, ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কি বলো তো দেখি? এটা তোমার সাধারণ জ্ঞানের প্রশ্ন। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। চর্যাপদ। কি নাম? বলো। চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি চর্যাপদ। নিদর্শনের নাম কি? চর্যাপদ। কি? চর্যাপদ। চর্যাপদ, হ্যাঁ, চর্যাপদ। আচ্ছা, তাহলে এই চর্যাপদটা লিখিত হয়েছে কোন সময়ে? 650 থেকে হয়তো 1200, বার এই সময়ের মধ্যে লিখিত হয়েছে। এখন এই যে চর্যাপদ, এই চর্যাপদে মূলত পদ সংখ্যা আছে তোমার, আমরা যে পদগুলো পেয়েছি মূলত 1907 সালে এটি আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজদরবার থেকে। সেখানে মূলত 46.5টি পদ আমরা উদ্ধার করতে পেরেছি। 46.5টি পদ রয়েছে। তো এই পদগুলো মূলত হচ্ছে তোমার, যারা লিখেছে তারা সবাই বৌদ্ধ গোষ্ঠীর ছিল, সবাই হচ্ছে যে বৌদ্ধ ছিল। এবং এই পদগুলো একক কোনো লেখক বা একক কোনো মানুষ লেখে নাই। সেখানে 23 থেকে 24 জন মানুষের নাম আমরা পাই। আমার কথা বোঝা গেল? তাহলে এই যে প্রাচীন যুগের যে সাহিত্যটা আমরা পাচ্ছি, এই চর্যাপদ, এটি এটি মূলত একটি গোষ্ঠীবদ্ধ রচনা। একটি কি? একটি গোষ্ঠীবদ্ধ একটা রচনা মূলত হচ্ছে চর্যাপদ। যে গোষ্ঠীটা কারা ছিল? বৌদ্ধরা ছিল। বৌদ্ধ ধর্মের 23 থেকে 24 জন মূলত এই পদগুলা বা এই কবিতাগুলা লেখে। এবং এই কবিতাগুলোর মধ্যে মূলত হচ্ছে যে জিনিসটা মুখ্য ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম নির্ভরতা। মানে বৌদ্ধ ধর্মের চিত্রটাই মূলত হচ্ছে যে সেখানে আমরা পাই। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে ধর্ম নির্ভরতা ছিল এবং একটা গোষ্ঠী সাহিত্যটা রচনা করেছে, যার কারণে একটা গোষ্ঠী কেন্দ্রিকতার ব্যাপারটা আমরা পাই। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই জায়গাটা Yes, ক্লিয়ার? sir. ওকে। এরপরে দেখো মধ্যযুগে 1201 থেকে 1800, এই যে 1201 থেকে 1800, 1204 সালের দিকে বাংলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তুর্কিদের আগমন। অর্থাৎ মানে হচ্ছে যে মুসলিম শাসনের একটা শুরুটা হয়েছে 1204 সালে। এখন এই মুসলিম শাসনের আগে যারা শাসন করেছিল তারা ছিল সেনরা। সেনরা ছিল হিন্দু ধর্মের। এখন স্বাভাবিকভাবে তোমার হচ্ছে যে সেনরা পরাজিত হয়ে যখন মুসলিম শাসনটা শুরু হয়েছে, তখন সাহিত্যের ধরনটা বদলে যেতে শুরু করেছে। আমরা সেই বদলে যাওয়ার রূপটা মূলত প্রাচীন যুগের মতোই পাই, কিন্তু সেখানে কিছুটা বৈচিত্র্য এসেছে। যেমন ধরো, আমরা মধ্যযুগের প্রথম যে নিদর্শনটা পাই সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন। হিন্দু ধর্মে তিনজন প্রধান দেবতা আছে, একজন হচ্ছে তোমার ব্রহ্মা, একজন হচ্ছে তোমার বিষ্ণু, আরেকজন হচ্ছে তোমার শিব। হ্যাঁ। তো মধ্যযুগে মূলত আমরা যে সাহিত্যগুলা পাই, এই সবগুলা সাহিত্য মূলত হচ্ছে যে বিষ্ণু এবং হচ্ছে যে শিবকে অবলম্বন করে। এই বিষ্ণু মূলত হচ্ছে যে সে দুনিয়াতে কৃষ্ণ নামে আসছে, অথবা তোমার হচ্ছে যে তোমার রাম নামে আসছে, অথবা আরো অন্যান্য নামে সে এসছে। এখন এই তাকে অবলম্বন করে যে সাহিত্যগুলো রচিত হয়েছে, সেগুলোর মধ্যে যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, যেমন হচ্ছে যে তোমার বৈষ্ণব সাহিত্য। হ্যাঁ, বৈষ্ণব সাহিত্য। তারপর হচ্ছে যে তোমার ধরো এই যে আহ বিভিন্ন দেবতাকে অবলম্বন করে সাহিত্য রচিত হয়েছে মধ্যযুগে, মঙ্গল কাব্য। তারপর হচ্ছে যে তোমার ধরো এখানে অনুবাদ সাহিত্য। হ্যাঁ, অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য। মধ্যযুগের যে সাহিত্যগুলো রচিত হয়েছে, সবগুলো সাহিত্যই মূলত হচ্ছে হিন্দুদের দ্বারা রচিত, শুধু একটা জায়গা ছাড়া। সে একটা জায়গা কোনটা? এই যে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের জায়গায় মূলত মুসলিমরা এসেছে। এর মধ্যে প্রথম যে মুসলিম লেখক আমরা পাই তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সোগেট। শাহ মোহাম্মদ
সগীর, এই নামটা একটু মনে রাখবো, শাহ মোহাম্মদ সগীর। তাহলে শাহ মোহাম্মদ সগীর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম লেখক। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম লেখকের নাম কি বলো? শাহ মোহাম্মদ শাহ সগীর। মোহাম্মদ কবির। সগীর। তো মধ্যযুগে আমরা যে সাহিত্যগুলো পাই, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, সবগুলোরই একটা বৈশিষ্ট্য যেটা দেখানোর জন্যই আমি এত আয়োজন রাখলাম, সেটি হচ্ছে ধর্ম। কি? ধর্ম প্লাস দেবদেবী। দেবদেবীরাই হচ্ছে মূলত সাহিত্যের প্রধান চরিত্র। বুঝতে পেরেছো কথা? ধর্ম, ধর্ম নির্ভরতা এবং হচ্ছে যে দেবদেবী নির্ভরতা আমরা মধ্যযুগের সাহিত্যে পাই। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ইয়েস কথা? স্যার। ওকে। Yes, sir. তাহলে প্রাচীন যুগে আমরা ধর্ম পাচ্ছি, মধ্যযুগে আমরা ধর্ম পাচ্ছি, যেখানে মানুষ ছিল না। মানুষ ছিল না। তাহলে আধুনিক যুগে আমরা যে 1801 সালে একের পরে আমরা যে সাহিত্যগুলা পাই, এই সাহিত্যগুলায় মূলত হচ্ছে যে যারা এসেছে তারা হচ্ছে যে মানুষ, মানুষই প্রধান। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই সত্যটা মানে হচ্ছে প্রকাশিত হয় মূলত আধুনিক যুগে এসে। আধুনিক যুগে এসে মানুষ তার মনের কথা বলা শুরু করেছে। আধুনিক যুগে এসে মানুষ তার অন্তরের কথা বলা শুরু করেছে। তার ভেতরের কথাগুলো সে বলা শুরু করেছে। তাই সে যা ভাবছে সেগুলোই সে প্রকাশ করছে। সেই প্রকাশটার সাহিত্যগুলোই মূলত হচ্ছে যে আমরা মূলত আধুনিক যুগের সাহিত্যে পাই। এবং এখানে অনেক ধরনের বৈচিত্র্য আছে। যেমন ধরো, প্রাচীন যুগ এবং মধ্যযুগে আমরা শুধু পদ্য পেয়েছি, মানে কবিতা। কবিতার আকারে বিভিন্ন কাহিনী, গল্প তারা হচ্ছে যে রচনা করত লেখকরা। হ্যাঁ। কিন্তু আধুনিক যুগে এসে আমরা শুধু পদ্যই পাচ্ছি না, অর্থাৎ শুধু কবিতাই পাচ্ছি না। আমরা হচ্ছে যে সেখানে গল্প পাচ্ছি, আমরা সেখানে উপন্যাস পাচ্ছি, আমরা সেখানে নাটক পাচ্ছি। হ্যাঁ, আমরা সেখানে কি পাচ্ছি? নাটক পাচ্ছি। আমরা সেখানে প্রবন্ধ পাচ্ছি। বুঝতে পেরেছো কথা? এই যে সাহিত্যের পাঁচটি শাখা, এর মধ্যে সবচেয়ে প্রাচীন শাখাটা হচ্ছে কবিতা, যেটা শুরুটা প্রাচীন যুগেও ছিল এবং হচ্ছে মধ্যযুগেও ছিল। কিন্তু আধুনিক যুগে এসে আমরা নতুনভাবে গল্প পেয়েছি, উপন্যাস পেয়েছি, নাটক পেয়েছি, প্রবন্ধ পেয়েছি। এগুলো মূলত আধুনিক যুগের সৃষ্টি। এই বৈচিত্র্য ধর্মী সাহিত্য মূলত আধুনিক যুগের সাহিত্যের মধ্যেই আমরা পাই। তাহলে এই যে সাহিত্যের শাখা, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, এই পাঁচটি শাখারই কিছু কিছু নির্দিষ্ট বিষয় তুমি তোমার উচ্চ মাধ্যমিকে পড়তে হবে। বোঝা গেল কথা? এবং সেগুলো কোন যুগের সাহিত্য? আধুনিক যুগের সাহিত্য। বোঝা গেল কথা? সে আধুনিক যুগের সাহিত্যে কারা আছেন? এই যে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে নামগুলো আমরা শুনেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হুমায়ুন আহমেদ, তারপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে নামগুলো আমরা শুনছি না? হ্যাঁ, এই নামগুলার লেখকদের নির্দিষ্ট কিছু লেখা আমরা আমাদের সিলেবাসের মধ্যে পড়ব। বোঝা গেল কথা? খুবই মজা করে আমরা হচ্ছে বিষয়গুলো জানার চেষ্টা করব এবং খুবই আনন্দের সাথে বিষয়গুলো বুঝবার চেষ্টা করব। বুঝতে পেরেছো কথা? ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পেরেছো? Yes, sir. ওকে। Yes, sir. আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই বিষয়গুলো এখানে কিছু তথ্য তোমরা জানতে, কিছু তথ্য নতুন ভাবে জানলে, এবং নতুন কোনো তথ্য জানলেই তো আমাদের আনন্দ লাগে, তাই না? ভাল লাগে Yes, কোনো কিছু, তাই না? ওকে। তো yes. এবার আমরা আমাদের মূল জায়গায় চলে আসি। আমাদের এইচএসসি 2028, অর্থাৎ তোমরা 2028 সালে পরীক্ষা দেবে, তাই না? 2028 ব্যাচ, তাই না? তাই Yes, তো। sir. Yes, দেখো, sir. সময় কিন্তু খুব দ্রুতই চলে যাবে, মনে হচ্ছে যে তুমি 2 বছর সময় পাবা। কিন্তু দেখো, এই যে এই বছরটা কেটে যাচ্ছে, তোমার ভর্তি প্রক্রিয়া শেষ হতে হতে এই বছর শেষ। তারপরে তুমি আগামী বছরটা সময় পাবা। আগামী বছরের পরে তুমি হচ্ছে যে পরের বছর 2028, মানে হচ্ছে যে এপ্রিল মেতে তোমার পরীক্ষা হয়ে যাবে, বা এর মানে হচ্ছে যে এই সময় তোমার পরীক্ষা হয়ে যাবে। তার মানে সময় কিন্তু তুমি বেশি পাচ্ছ না। সময় কি আসলে বেশি পাচ্ছ বলো, সুমাইতা, মুমতাহিনা? Yes, sir. সময় কিন্তু বেশি Yes. পাচ্ছ না। দেখো, তোমার এখন আগস্ট শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বছরের আর 4 মাস আছে। এবং আমার ধারণা যে হচ্ছে যে তোমার ক্লাস শুরু হতে হতে প্রায় এই বছরের মানে হচ্ছে যে তুমি খুব বেশি ক্লাস করতে পারবা না এই বছরে আর। হয়তো ভর্তি প্রক্রিয়া শেষ করে তুমি কয়েকটা ক্লাস করবা, এই বছর শেষ। আগামী বছরের 2-3 মাস গেলেই তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে যাবে। এরপরে তুমি সেকেন্ড ইয়ারে উঠে যাবা। এরপরে তোমার হচ্ছে যে ফাইনাল প্রস্তুতি, ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বোর্ড এক্সামের জন্য। অ্যাডমিশনের জন্য তুমি আসলে কখন পড়বা? ওই 2-3 মাসে কি ভালো অ্যাডমিশন টেস্টে ভালো স্কোর করাটা, ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাওয়াটা কি সহজ ব্যাপার? সহজ না। যারা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়ছে, যারা মেডিকেলে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটে পড়ছে, তারা কিন্তু মানে হচ্ছে এই যে অবসর সময় যেটা ছিল, এখানে তারা হচ্ছে ফার্স্ট ইয়ারের যত পড়া ছিল সব পড়া পড়ে ফেলছে। বুঝতে পারছো কথা?
এটা কিন্তু তুমি মানে হচ্ছে যে মানো কি না মানো, তোমার অন্যান্য সহপাঠীদের খোঁজ খবর রেখেছো কিনা জানি না, কিন্তু সবাই কিন্তু এটাই করেছে। সত্য? ট্রু বলো। Yes, সত্য? sir. এটাই সত্যি। করেছে, হ্যাঁ। তো তোমাদের ফার্স্ট ইয়ারে বেসিক্যালি হচ্ছে বাংলা প্রথম পত্রটা থাকে, আর হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে থাকবে। তো বাংলা প্রথম পত্রের মধ্যে আমাদের যে যে লেখাগুলো আমাদের পড়তে হবে, আমরা কি জানি কোন কোন লেখাগুলো আমাদের পড়তে হবে? Yes, জানো? sir. হ্যাঁ, জানো। ওকে, Yeah. আচ্ছা আমরা দেখি হ্যাঁ কোন কোন লেখকের লেখাগুলো আমাদের পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়তে হবে। তো বঙ্কিমচন্দ্রের নাম তো নিশ্চয়ই আমরা শুনেছি, শুনেছি না? Yes, sir. ওকে, তার মানে উনি পরিচিত একজন মানুষ আমাদের, পরিচিত একজন মানুষ। এবং হচ্ছে যে ওনার লেখা, একটা লেখা আমরা পড়বো যেটা মূলত হচ্ছে প্রবন্ধ। হ্যাঁ, আমরা ধরনগুলো একটু জানবো, কোন ধরনের লেখা। এ ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন প্রায় এসছে, যে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন এটি কোন ধরনের রচনা। আমরা জানি যে ধরন বললে আমাদের পাঁচটি ধরন আসে, কি কি বলো তো, তোমরা বলো। এই পাঁচটি ধরন কি কি? প্রবন্ধ, হ্যাঁ। উপন্যাস, হ্যাঁ, গল্প, তারপর গল্প, তারপর কবিতা, কবিতা, নাটক, নাটক, তারপরে প্রবন্ধ, তাই না? প্রবন্ধ। এই বিষয়গুলো Yes, আসে। sir. ওকে, তো এই যে বঙ্কিমের যে লেখাটা আমাদের পাঠ্য বা আমাদের সিলেবাসে আছে, বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, এটি কোন ধরনের রচনা বলো তো, জানো? কোন ধরনের রচনা প্রবন্ধ। এটি? ভেরি গুড, এটি হচ্ছে প্রবন্ধ। ওকে, প্রবন্ধ। ওকে, আচ্ছা। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের তো থাকবেই, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এটা ওরা তো আমাদের সাহিত্যের প্রাণ পুরুষ, তাই না? তো তাদের থেকে লেখা থাকবেই সব। মানে তুমি এমন কোনো ক্লাসে পড়েছো যে ক্লাসে রবীন্দ্রনাথ নজরুল ছিল না? এমনটা তো হয় নাই কখনোই, তাই না? আচ্ছা। Yes, sir. তো রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে যে একটা লেখা আমরা পড়বো, লেখাটার নাম কি? তোমরা যেরকম মানে হচ্ছে মাধ্যমিকে শুভা গল্পটি পড়েছো, তাই না? তাহলে উচ্চ Yes, sir. মাধ্যমিকে তোমরা পড়বা হচ্ছে অপরিচিতা, এই গল্পটা তারপর পড়বে। তাহলে এটি কোন ধরনের রচনা, অপরিচিতা? গল্প। গল্প, ছোট গল্প, ঠিক আছে। তারপরে দেখো প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী মূলত তাকে কি বলা হয়? প্রমথ চৌধুরীকে দেখি বলো তো, প্রমথ চৌধুরীর লেখা পড়েছো তোমরা মাধ্যমিকে? Yes, sir. হ্যাঁ, Yeah. প্রমথ চৌধুরীকে কি বলা হয়? বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়, তাই না? Yes, sir. 1914 সালে তিনি যে সবুজপত্র পত্রিকা প্রকাশ করেছেন, সম্পাদনা করেছেন, সেই পত্রিকার বই মাধ্যমে পড়া। চলিত গদ্যরীতির, হ্যাঁ, চলিত গদ্যরীতির সূচনাটা হয়েছে তার হাত ধরে। তো প্রমথ চৌধুরীর একটা লেখা তোমরা পড়েছো, বই পড়া, এটি কোন বই ধরনের পড়া। রচনা ছিল বলো তো দেখি? বই পড়া, এটি কোন ধরনের রচনা ছিল? বই পড়াটা গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, নাকি গল্প। কবিতা? না, বই পড়াটা ছিল তার কি? প্রবন্ধ, প্রবন্ধ। প্রবন্ধ ছিল। কি ছিল? প্রবন্ধ ছিল। ভেরি গুড, এই তো কি। সাহিত্য খেলা তাহলে একই রূপ, একই রকম ভাবে বলো তো দেখি মুমতাহিনা, সাহিত্য খেলা এই রচনাটা কোন ধরনের? এটা কোন ক্লাসিফিকেশনে ফেলা যায়, কোনটা বলো? প্রবন্ধ। আমি প্রটা লিখলাম, বাকিটা তুমি বলো। প্রবন্ধ। ভেরি গুড, প্রবন্ধ রচনা। ওকে, আচ্ছা। তারপরে দেখো শরৎচন্দ্র। শরৎচন্দ্র আমাদের পছন্দের একজন লেখক, তাই না? শরৎচন্দ্রের দেবদাস একটা উপন্যাস আছে, খুবই দারুণ। তারপরে দেখো বিলাসী। হ্যাঁ, বিলাসী, এটা এটা কোন ধরনের রচনা? বিলাসী খুবই মজার মজার গল্প এবং প্রবন্ধগুলা দেওয়া আছে তোমাদের উচ্চ মাধ্যমিকে, খুবই আনন্দের সাথে পড়তে পারবা, বোরিং লাগবে না আশা করছি। তাহলে বিলাসী এই গল্পটা হচ্ছে তোমার কোন ধরনের? গল্প। ভেরি গুড, বিলাসীটা হচ্ছে গল্প। ওকে, সবগুলা কি অপরিচিত লাগতেছে? কোনোটাই পড়ো নাই এমন মনে হচ্ছে, তাই না? কিন্তু স্যার, রাইট, হ্যাঁ, কোনটা একটা? হ্যাঁ, একটাও পড়ো নাই, কিন্তু রাইটার যারা, এখানে লেখক যারা, এই লেখকদের সম্পর্কে তো ধারণা নিশ্চয়ই আছে, তাই না? আমাদের Yes, মাধ্যমিকে আমরা এই রাইটারদের নাম শুনেছি নিশ্চয়ই, নাম yes. শুনেছি এই জায়গায়। মানে হচ্ছে যে যদি বলো যে যে জি জি স্যার নাম শুনেছে, তাহলেই কিন্তু তুমি মোটামুটি 70% তোমার পড়া শেষ, আর 30% তোমাকে পড়তে হবে। বুঝতে পারছো কথা? Yes, sir. যদি মানে হচ্ছে তুমি মনে করো যে আমি মেডিকেলে টপ 10-এ থাকবো, ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার টপ 10-এ থাকার জন্য তোমার অলরেডি 80% কাজ এগিয়ে গেছে। বাকি 20% হচ্ছে যে তুমি তোমার পড়া না। দিয়ে, তোমার অ্যাক্টিভিটি দিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছো কথা? আগে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, তাহলেই তুমি পারবে। ওকে, তাহলে বিলাসী এটি কোন ধরনের রচনা? গল্প, খুবই গল্প। দারুণ একটা গল্প। তারপরে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম নিশ্চয়ই শুনেছি। তো রোকেয়া Yes, sir. সাখাওয়াত হোসেনের একটি লেখা আছে, যে লেখাটির নাম হচ্ছে অর্ধাঙ্গী। হ্যাঁ, অর্ধাঙ্গ, অর্ধাঙ্গী, তাই না? আচ্ছা, Yes. তাহলে অর্ধাঙ্গী এটি কোন ধরনের রচনা? এটি মূলত একটি গল্প। প্রবন্ধ। আচ্ছা, ঠিক আছে, এটি মূলত একটি কি? প্রবন্ধ। বলো। ওকে,
আচ্ছা, তারপরে দেখো কাজী নজরুল ইসলামের একটি লেখা আমাদের এখানে আছে, সেটা কি? যৌবনের গান। এটিও এক ধরনের, কোন ধরনের সাহিত্য এটি? এটিও হচ্ছে প্রবন্ধ রচনা, প্রবন্ধ প্রবন্ধ। সাহিত্য। ওকে। তো এসএসসি 2028 ব্যাচ হিসেবে তোমাদের হচ্ছে বা সবার জন্যই মূলত 12টি তোমার গল্প, বা যেটাকে আমরা মূলত গদ্য বলছি। গদ্য বললে কিন্তু মানে হচ্ছে যে শুধু গল্প বোঝায় না। গদ্য বললে আমরা সেখানে তোমার হচ্ছে আম, উপন্যাসের কথাও বলতে পারি, সেখানে হচ্ছে যে আমরা গল্পের কথাও বলতে পারি, আমরা প্রবন্ধের কথাও বলতে পারি। বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো? নাটকের কথাও আমরা Yes, বলতে sir. পারি। তবে আমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাসে হচ্ছে এখানে গদ্য বলতে শুধুমাত্র গল্প প্লাস হচ্ছে প্রবন্ধ, এই দুটো বিষয়কে আমরা দেখব, গল্প প্লাস প্রবন্ধ। বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো? Yes, sir. আর আলাদাভাবে হুম, আমাদের একটা উপন্যাস পড়তে হবে, আলাদাভাবে আমাদের একটা উপন্যাস পড়তে হবে, প্লাস হচ্ছে আমাদের একটা নাটক পড়তে হবে। নাটক। ঠিক আছে? একটা উপন্যাস, ওই যে আমরা মাধ্যমিকে যেমনটা ছিল ঠিক তেমনই, কিন্তু মাধ্যমিকে আমাদের সিলেবাসটা ছিল 15টা করে, 15 + 15, তাই না? 15টা গদ্য ছিল, 15টা কবিতা ছিল, এরকম এরকম ছিল না? Yes, sir. হ্যাঁ। কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু কম, উচ্চ মাধ্যমিকে আমাদের 12টা, 12টা হচ্ছে যে গদ্য, 12টি গদ্য, আর হচ্ছে যে তোমার 12টি তোমার কবিতা। ঠিক আছে, 12টি গদ্য আর 12টি কবিতা। ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখি জীবন ও বৃক্ষ, মোতাহার হোসেন চৌধুরী, জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ এটি হচ্ছে মূলত একটি প্রবন্ধ, খুবই দারুণ একটা লেখা প্রবন্ধ। ওকে। আচ্ছা, সৈয়দ মুস্তফা আলীর, এটি মূলত একটি ভ্রমণ কাহিনী, গন্তব্য কাবুল। এটি মূলত একটি ভ্রমণ কাহিনী ধর্মী রচনা, বা যেটাকে আমরা প্রবন্ধের একটা ধরন বলতে পারি, হ্যাঁ, ভ্রমণ কাহিনী। তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি, এটি হচ্ছে মূলত একটি গল্প, গল্প। ওকে। আচ্ছা, তারপর শওকত আলী কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটিও মূলত হচ্ছে যে একটি গল্প বলতে পারি। ঠিক আছে। ওকে। তারপর আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট, এটি বলো তো কি? আমি হচ্ছে যে প্রথম শব্দ লিখলাম, বাকিটা তুমি বলো। গল্প। গল্প। ওকে। গল্প। তারপরে নেকলেস, এটি মূলত একটি বিদেশি লেখকের অনুবাদ, একজন ফ্রান্স লেখক গিদা মোপাসা, ওনার একটি অনুবাদ মূলত নেকলেস। এই মানে হচ্ছে যে এটি এটি কোন ধরনের রচনা? আমি হচ্ছে সংক্ষেপে লিখলাম, বাকিটা তুমি বলো। গল্প। গল্প। ওকে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে আমাদের যে 12টি আহ গদ্য রয়েছে, এই গদ্যের কোনটা কোন ধরনের রচনা সেটা আমরা জানলাম। তাহলে এক নজরে আমরা আবার একটু দেখে নেই। সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি নির্বাচিত প্রবন্ধ আছে। লেখাটির নাম কি? বাঙ্গালা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, নিবেদন বা আবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গল্প রয়েছে আমাদের, পাঠ্য অপরিচিতা। প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ রয়েছে, নাম কি তোমরা বলো? প্রমথ চৌধুরীর কোন লেখাটি সাহিত্য রয়েছে? খেলা। সাহিত্য খেলা। সাহিত্য খেলা কোন ধরনের রচনা? প্রবন্ধ। প্রবন্ধ। ওকে। তারপরে হচ্ছে বিলাসী, এটি কোন ধরনের রচনা? লেখকের নাম কি? গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভেরি গুড। অর্ধাঙ্গী, এটি কোন ধরনের রচনা? লেখকের নাম কি? প্রবন্ধ। প্রবন্ধ। রোকেয়া সাখাওয়াত হোসেন। ভেরি গুড। ওকে। যৌবনের গান কোন ধরনের রচনা? লেখকের নাম কি? প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম। ভেরি গুড। জীবন ও বৃক্ষ কোন ধরনের রচনা? লেখকের নাম কি? প্রবন্ধ। মোতাহার হোসেন চৌধুরী। ওকে। তারপরে গন্তব্য কাবুল কোন ধরনের রচনা? লেখকের নাম কি? ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলী। ওকে। মাসিপিসি কোন ধরনের রচনা? লেখকের নাম কি? গল্প। মানিক হুম। বন্দ্যোপাধ্যায়। ওকে। কপিল দাস মুর্মুর শেষ কাজ কোন ধরনের রচনা? লেখকের নাম কি? গল্প। শওকত আলী। রেইনকোট, এটি কোন ধরনের রচনা? লেখকের নাম কি? গল্প। ওকে। আখতারুজ্জামান ইলিয়াস। নেকলেস কোন ধরনের রচনা? লেখকের নাম কি? গল্প। গে- গিদে মোপাসা। হুম, গি দা মোপাসা। ওকে। মোপাসা। আচ্ছা, তাহলে আমরা জানলাম মোটামুটি হচ্ছে যে একটা ধারণা নিশ্চয়ই আমাদের এসেছে, মানে বাংলা প্রথম পত্রের যে টেক্সট আছে ওই টেক্সটের মধ্যে কি কি আছে সে সম্পর্কে আমাদের ধারণা জন্মেছে, তাই না? ওকে। তো আমরা এখন কিন্তু কোনো কিছুই বাদ দেব না, কারণ আমাদের এখন তো বাদ দেওয়ার সময় আসে নাই, তাই না? আমরা বাদ দেব কখন? যখন আমাদের পরীক্ষার আগ মুহূর্তে আমরা তখন হচ্ছে যে মানে বিগত বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে দেখব যে আমাদের এবারের জন্য কোনগুলা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমরা সবই পড়বো, আর অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের কিন্তু সবই পড়তে হয়, কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যায় না। বোঝা গেল কথা? তো যেহেতু আমরা শুরু থেকেই শুরু করছি, তো সেই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ মানে হচ্ছে খুব ভালোভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝবার, শুনবার এবং হচ্ছে যে সেটা আত্মস্থ করবার চেষ্টা করব। ক্লিয়ার?
পারবা না? ওকে। আচ্ছা, ইয়েস স্যার। তাহলে আমরা আজকের ক্লাসে মূলত কি বলেছি, আজকের ক্লাসে আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানে হচ্ছে যে টেক্সট সম্পর্কে আমরা ধারণা নেব, মানে একটা কনসেপ্ট আমাদের আসবে যে এই লেখায় বঙ্কিম কি বিষয়ে লিখেছেন, এই লেখায় রবীন্দ্রনাথ কি বিষয়ে কথা বলেছেন, এই লেখায় নজরুল কি নিয়ে কথা বলেছেন, সে সম্পর্কে জাস্ট টু দি পয়েন্টে আমরা একটু জানার চেষ্টা করব। তারপরে পরবর্তী দিন থেকে আমরা প্রত্যেকটা টেক্সট ধরে ধরে, প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা হচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের আলোচনাটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলবো। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের প্রথম রচনা বাংলা প্রথম পত্র বইয়ের, সেটি হচ্ছে বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। নিবেদন মানে কি? যেটাকে আমরা আবেদন বলি। ঠিক আছে? অর্থাৎ তিনি মূলত নব্য মানে কি, নব্য শব্দের অর্থ কি বলো তো? বলো, নব্য মানে কি? নতুন। নতুন, ভেরি গুড। নব্য শব্দের অর্থ কি? নতুন। বাঙ্গালার মানে কি? বাংলা শব্দের অর্থ কি? বাংলার, অর্থাৎ এখানে আমরা বাংলাদেশকে মিন করব। ঠিক আছে? অথবা বাংলা ভাষী মানুষ যারা, তাদেরকে আমরা মিন করব। লেখক দিগের মানে কি? লেখক দিগের এটা কি এক বচন নাকি বহু বচন? বহু বচন, তাই না? সব ধরনের লেখক দিগের মানে লেখকদের প্রতি তিনি হচ্ছে একটা আবেদন রেখেছেন, একটা নিবেদন রেখেছেন। আমার কথা বোঝা গেল? তার মানে বাংলাদেশের বা বাংলার নতুন যে লেখকরা, তাদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছু আবেদন রেখেছেন, একটা নিবেদন, কিছু কিছু নিবেদন রেখেছেন। অর্থাৎ কি করণীয়, কি বর্জনীয়। নিবেদন মানে কি, এখানে কি বলছেন তিনি, যে বিষয়ে তিনি বলছেন যে একজন লেখকের, একজন নতুন লেখকের কি করণীয় এবং কি বর্জনীয়, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। আমার কথা বোঝা গেল? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস অর্থাৎ স্যার। একজন নতুন লেখক হইতে হইলে তার কি করণীয় এবং তার কি বর্জনীয়, সে বিষয়ে তিনি কথা বলেছেন। যদিও আমাদের দুর্ভাগ্য, এখন বর্তমান সময়ে 2026 সালে এসে যারা লেখক বা লেখিকা যারা লিখছে, তারা বঙ্কিমের এই যে নিবেদনগুলা করণীয় এবং বর্জনীয়, তারা এই ব্যাপারগুলো একেবারেই মানে হচ্ছে যে মনোযোগ দিচ্ছে না, বা তারা পড়েও নাই বটে। তারা বেসিক্যালি যে জিনিসটা করছে সেটি হচ্ছে যে বাজারে কোন বইটি চলছে এবং কোন বইগুলা আমাদের মতো মানে হচ্ছে যে যারা জেনজি আছে, তারা হচ্ছে বেশি পড়ছে এবং বেশি বেশি সেল হচ্ছে, এবং তারা সেই বইগুলো বেশি বেশি বিক্রি করে বেশি লাভবান হচ্ছে বা কোটিপতি হচ্ছে। আগের মতো রবীন্দ্রনাথ নজরুলদের মতো যে হচ্ছে যে লেখাগুলা তাদের মৃত্যুর পরেও এখন পর্যন্ত জীবিত, ওই লেখাগুলা কিন্তু এখন আমরা আর পাই না। অর্থাৎ আমরা কোনো কিছু করণীয় বর্জনীয় বাছবিচার না করেই কোনো একটা লেখা আমরা সেটা কি করি, আমরা সেটা প্রকাশ করে ফেলি, যেটা উচিত নয় বলেই মূলত হচ্ছে বঙ্কিমচন্দ্র এখানে অনেক ধরনের মতামত দিয়েছেন। এবং একজন লেখকের যে মোরালিটি থাকে, তার যে একটা আইডিওলজি থাকে, তার যে কিছু ইথিক্স থাকে, সেই বিষয়গুলো নিয়ে মূলত তিনি এখানে কথা বলেছেন। একদম সংক্ষেপে যেটা আমরা যদি বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশের নতুন লেখকদের প্রতি মানে হচ্ছে যারা লিখবে, তাদের লেখা প্রকাশ করার আগে বা তাদের লেখক হওয়ার জন্য তাদের কি করা দরকার এবং কি বাদ দেওয়া দরকার, সে বিষয়ে মূলত তিনি অনেকগুলা মানে দিক নির্দেশনা দিয়েছেন এই প্রবন্ধের মধ্যে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ইয়েস নামকরণের স্যার। মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি মানে হচ্ছে যে এখানে তিনি কি বলেছেন, বঙ্কিম কি বলেছেন। দেখো, তিনি এখানে একটা কথা বলেছেন, এই লেখাটা যদি আমরা একটু কোট আনকোট করি, সেটি হচ্ছে তিনি বলছেন যে যশের জন্য বা টাকার জন্য লিখবেন না। তিনি পরামর্শ দিচ্ছেন যে যশের জন্য বা টাকার জন্য লিখবেন না, মানব কল্যাণ এবং সত্য প্রকাশই লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে যে একজন লেখকের মূল একটা কাজ। যশ মানে কি বলো তো দেখি? খ্যাতি, তাই না? অর্থাৎ সেলিব্রিটি হওয়ার জন্য, যে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন এক রাতেই, হচ্ছে যে আপনি ভাইরাল হয়ে যাবেন। মানে ভাইরাল, এই শব্দটা তো বঙ্কিমের সময় রবীন্দ্রনাথের সময় ছিল না। এখন যেরকম ভাবে এটা জনপ্রিয় একটা শব্দ, তাই না? ভাইরাল হওয়া, আমাদের মধ্যে একটা ভাইরালের নেশা কাজ করে, করে না? ওকে। তো সেই জায়গা থেকে আমরা সেটা কি করি, খ্যাতির জন্য মূলত হচ্ছে ভাইরাল হতে চাই, যে আমাকে মানুষ চিনুক, আমাকে জানুক। হ্যাঁ, আমার আমার পুরো বাংলাদেশ ধরে আমাকে মানুষ হচ্ছে যে এক নামে চিনুক। তাহলে খ্যাতির জন্য বা টাকার জন্য লিখবেন না, মানব কল্যাণ, অর্থাৎ মানুষের কল্যাণ হবে এবং যে লেখার মাধ্যমে একটা সত্য প্রকাশ হবে, সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে যে একজন লেখকের লেখা উচিত। এটা হচ্ছে তার একটা মানে পরামর্শ। এরকম অনেকগুলো পরামর্শের কথা তিনি বলেছেন, এবং কি কি বর্জনীয় করা উচিত না সে সম্পর্কেও তিনি বলেছেন, কি কি করা উচিত সে সম্পর্কেও তিনি বলেছেন। তাহলে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধে বঙ্কিম কি নিয়ে কথা বলেছেন বলো তো? সুমাইদা, তুমি বলো, কি নিয়ে কথা বলেছেন তিনি?
খ্যাতির জন্য বা টাকার জন্য হ্যাঁ, এটা তো একটা লিখবো না? বিষয়। এটা তো একটা বিষয়, বাট আমরা কি বলেছি, মানে মানে প্রবন্ধের মূল নাম দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে বাংলার নতুন লেখক যারা হবে তাদের কি করণীয় এবং কি বর্জনীয় সে সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এই প্রবন্ধে। Yes, বুঝতে পেরেছে কথা? মুমতাহিনা বলো। yes, মুমতাহিনা বলো যে yes, sir. বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই প্রবন্ধে বঙ্কিম কি সম্পর্কে কথা বলেছেন? করণীয় বাংলার যারা নতুন লেখক তাদের আহ লেখক হবে, যারা করণীয় নতুন বা লেখক হবে বা লেখক হওয়ার জন্য একটা আগ্রহ আছে যাদের, তাদের কি করণীয় এবং তাদের কি করণীয় বর্জনীয়। বর্জনীয় দিকগুলো তুলে ধরছে। ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা। ওকে। তাহলে আমরা বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনের মানে প্রবন্ধের মূল বিষয়বস্তুটা টু দি পয়েন্টে জানতে পেরেছি, পেরেছি না? ওকে। আচ্ছা। তারপরে এবার হচ্ছে যে আমরা, মানে এখানে আমি কিছু সৃজনশীল প্রশ্ন রেখেছি, যদিও এটা আমাদের আজকের আলোচনার বিষয় না। কিছু বহু নির্বাচনী প্রশ্নও আছে। সেটা হচ্ছে যে আমরা পরবর্তী আলোচনায় আমরা প্রত্যেকটা টেক্সট ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? আমাদের মূল বইভিত্তিক আলোচনাই হবে। তো অপরিচিতা, এই গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। আচ্ছা। তো রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই গল্পের মধ্যে আমরা দেখি যে রবীন্দ্রনাথের যে গল্পগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাঠ্য ছিল সবগুলাই হচ্ছে মূলত একটা সামাজিক গল্প, এবং এই গল্পটাও মূলত হচ্ছে তারই সূত্র ধরে আমরা বলতে পারি একটি সামাজিক গল্প, এবং যেটি মূলত মানে হচ্ছে যে ডাউরি সিস্টেম বা যৌতুক প্রথা ও সামাজিক যে কুসংস্কার, সামাজিক কুসংস্কার, কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল মূলত। ঠিক আছে, কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিবাদী গল্প আমরা বলতে পারি। বিরুদ্ধে প্রতিবাদী একটা গল্প হচ্ছে তোমার অপরিচিতা গল্পটি। বোঝা গেল কথা? যৌতুক প্রথার উপরে নির্ভর করে মূলত পুরো গল্পটি লেখক লিখেছেন, যেখানে অনুপম নামক একটি মানে হচ্ছে যে নায়ক চরিত্র আছে, কল্যাণী যে একজন আদর্শবাদী এবং দৃঢ়চেতা নারী, এবং শম্ভুনাথ সেন যে হচ্ছে কল্যাণীর বাবা। মূলত এই তিনটি প্রধান চরিত্র রয়েছে এই গল্পের মধ্যে। তাহলে অপরিচিতা গল্পের মূল বিষয়টা কি? যৌতুক প্রথা এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? অপরিচিত গল্পটার মানেটা কি বলো? অপরিচিত গল্পটির মানে কি? মানে এটার মূল বিষয়বস্তুটা কি? যৌতুক প্রথা। যৌতুক প্রথা। ওকে। যৌতুক প্রথা এটি হচ্ছে অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু। কে লেখক, কে লেখকের নাম কি? অপরিচিত গল্পের লেখকের রবীন্দ্রনাথ নাম কি? ঠাকুর। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর। ওকে। তারপরে আমরা এবার চলে আসি সাহিত্য খেলা এই প্রবন্ধের মধ্যে চলে আসি। এটা লেখকের নাম কি? প্রমথ চৌধুরী, তাই না? আচ্ছা। প্রমথ তাহলে চৌধুরী। সাহিত্য খেলা, সাহিত্য খেলা এটা মূলত হচ্ছে যে আসলে সাহিত্যের কাজ কি, সাহিত্যের কাজ কি, সাহিত্য কেন লিখিত হয়, সাহিত্য আমরা কেন পড়ি, সে সম্পর্কে তিনি কথা বলেছেন। এবং সাহিত্য মূলত হচ্ছে যে আমরা কেন পড়ি, যদি প্রশ্ন করি তোমাদেরকে, বলো তো, তুমি হুমায়ুন আহমেদের কোনো একটা উপন্যাস পড়ছো বা কোনো একটা গল্প পড়ছো, হ্যাঁ, মানে হচ্ছে যে অথবা কোনো একটা লেখা তুমি পড়ছো হুমায়ুন আহমেদের, তাহলে এই লেখাটা তুমি কেন পড়তেছো যদি তোমাকে প্রশ্ন করা হয়, সেটা কি, কিসের জন্য তুমি পড়ছো? আনন্দের জন্য, তাই না? তুমি আনন্দিত হওয়ার জন্য তুমি পড়ছো, তোমার একটা ভালো লাগা কাজ করবার জন্য তুমি পড়ছো। তাহলে সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। সাহিত্যের মূল উদ্দেশ্যটা কি? মানুষকে আনন্দ দেওয়া, তার ভেতরের যে একটা আত্মা রয়েছে সে আত্মাটাকে কি করা? তৃপ্ত করা। ঠিক আছে। যেমন ধরো বিজ্ঞান, বিজ্ঞান কি আমাদের ভেতরের আত্মাটাকে তৃপ্তি দেয়? না। বিজ্ঞান হচ্ছে যে আমাদের প্রয়োজনগুলা মেটায়, আমাদের যা যা প্রয়োজন, আমাদের সেই প্রয়োজনগুলা বিজ্ঞান মেটায়। কিন্তু সাহিত্য যেটা করে, সাহিত্য হচ্ছে যে আমাদের ভেতরের আত্মাটাকে মানে হচ্ছে কি করে? তৃপ্ত করে, আমাদের ভেতরের আত্মাটাকে আনন্দিত রাখে, তাই না? ওকে। তার মানে সাহিত্য পড়ে কিন্তু আমি কোনো মানে ফিনান্সিয়ালি কোনো মানে হচ্ছে যে বেনিফিটেড হব না, হইতে পারবো না। কিন্তু সাহিত্য পড়ে আমি হচ্ছে কি করব, আমার মনের আনন্দটাকে আনন্দিত রাখতে পারবো। আমার কথা বোঝা গেল? বুঝতে পেরেছো? ওকে। তাহলে সাহিত্য খেলা, এখানে মূলত যে বিষয়টি প্রমোদচরী দেখিয়েছেন যে সাহিত্য খেলার চলে আমাদেরকে শিক্ষা দেয়, আনন্দের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করে। ক্লিয়ার? প্রমথ চৌধুরী সাহিত্য খেলার প্রবন্ধের মূল বিষয়বস্তুটা ক্লিয়ার?
যে সাহিত্যের মূল Yes, sir. উদ্দেশ্যটা কি? আমাদেরকে আনন্দিত করা, আনন্দ লাভের উদ্দেশ্যে আমরা মূলত সাহিত্য পড়ে থাকি। ক্লিয়ার? ওকে। তারপরে এবার হচ্ছে যে আমরা আসবো বিলাসী। বিলাসী গল্পটা, এই বিলাসী গল্পটা মূলত হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার কি বলবো, রক্ষণশীল যে হিন্দু সমাজ আছে, রক্ষণশীল হিন্দু সমাজের যে জাত প্রথার নিষ্ঠুর যে জাত প্রথাটা রয়েছে, যে কুসংস্কার রয়েছে আমাদের সমাজে, সেই কুসংস্কার এবং হচ্ছে যে জাত প্রথা এবং হচ্ছে যে আহ একটা কি বলে সমাজ নিষ্ঠুরতার একটা গল্প মূলত বিলাসী গল্পের মাধ্যমে আমরা পাবো। এবং যেখানে মূলত হচ্ছে জাতপাতের চেয়ে মূলত মানুষের ভেতরের যে মানুষটা, সেই মানুষটাই যে প্রধান এবং মানুষের ভালোবাসার শক্তিটা যে অনেক বড়, সেই বিষয়টাই মূলত হচ্ছে যে বিলাসী, এটা একটা নারী চরিত্র। এই নারী চরিত্রের মাধ্যমে মূলত হচ্ছে যে লেখক দেখিয়েছেন এখানে। আমার কথা বোঝা গেল? মানে জাতপাতের চেয়ে মানুষের ভেতরের যে অথেন্টিক যে ভালোবাসাটা, সে ভালোবাসার শক্তিটা যে অনেক বড় এবং সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই পৃথিবীতে মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, এই ব্যাপারটাই মূলত বিলাসী গল্পের মধ্যে দেখানো হয়েছে। যেখানে মৃত্যুঞ্জয় একটা মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ চরিত্র বা একটা প্রধান চরিত্র আমরা বলতে পারি, নায়ক বলতে পারি আমরা। অন্যদিকে বিলাসী হচ্ছে এই গল্পের নায়িকা, এবং এই গল্পের নায়িকাই সমস্ত স্যাক্রিফাইস এবং সমস্ত আহ নিষ্ঠুরতার শিকার এবং সকল জাত প্রথার, হিন্দু সমাজের যে নিষ্ঠুর জাত প্রথা রয়েছে রক্ষণশীল সমাজে, সেটার শিকার মূলত হচ্ছে কে? বিলাসী। কারণ কি? কারণ সে নিম্নবর্গীয় হিন্দু সাপুড়ে কন্যা, ঠিক আছে? এবং হচ্ছে যে আমরা তাকে সেক্ষেত্রে একজন ত্যাগী, একজন নারী হিসাবে আমরা তাকে পাবো। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? তাহলে বিলাসী Yes, গল্পের sir. লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে এই গল্পের মূল বিষয়বস্তুটা কি? হিন্দু সমাজের জাত হিন্দু প্রথা, সমাজের জাত জাত প্রথা, প্রথা, নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা এবং কুসংস্কারের তীব্র কুসংস্কারের সমালোচনা। তীব্র সমালোচনা মূলত বিলাসী গল্পটি। ক্লিয়ার? ওকে। তারপরে এবার আসি আমরা অর্ধাঙ্গী গল্পের মধ্যে। দেখো, অর্ধাঙ্গ এবং অর্ধাঙ্গী অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্ট চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর, অর্থাৎ নর এবং নারী এই পৃথিবী সৃষ্টিতে দুজনেরই ভূমিকা রয়েছে। একপাক্ষিক আমরা যদি শুধু পুরুষকেই মানে সকল ক্রেডিট দেই, তাহলে সেটা কি আসলে ন্যায় বিচার হলো? নো সেটা কি স্যার। ন্যায় বিচার হলো? না। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু হয়েছে সবকিছু হচ্ছে যে নর নারী উভয় মিলেই হয়েছে, অর্থাৎ নারী পুরুষ সমাজের দুটি সমান অংশ। একটা গাড়ি যেমন হচ্ছে যে একটা চাকায় চলতে পারে না, তার মিনিমাম হচ্ছে যে দুইটা চাকা লাগে, ঠিক একই রকম ভাবে একটা সমাজ যদি হচ্ছে যে সুন্দরভাবে চলতে হয়, তাহলে এখানে নর এবং নারী দুজনকে সমান গুরুত্ব আমাদেরকে দিতে হবে। এই জায়গাতেই মূলত হচ্ছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন অর্ধাঙ্গী এই প্রবন্ধের মধ্যে তিনি কথা বলেছেন। আমার কথা বুঝতে পেরেছো? অর্থাৎ নর নারীর সমান যে অবদান সমাজে, সেই সমান অবদানের কথা তিনি মনে করে দিয়েছেন, স্মরণ করে দিয়েছেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজকে। ওকে, বুঝতে পেরেছো কথা? অর্থাৎ তৎকালীন সমাজে মানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়কালীন যে সমাজটা ছিল, সেই সমাজে মানে নারীকে বিভিন্ন জায়গা থেকে তাকে বঞ্চিত করা হতো, শিক্ষা থেকে, অর্থনীতি থেকে, বিভিন্ন জায়গা থেকে তাকে বঞ্চিত করা হতো। এই বঞ্চিত হওয়ার বা বঞ্চনার গল্পটা তিনি বলেছেন। পাশাপাশি তিনি আহ এও বলেছেন যে এই সমাজের উন্নতির জন্য নর এবং নারীর দুজনেরই সমান অংশীদারিত্বের প্রয়োজন। আমার কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার Yes, sir. মুমতাহিনা? বুঝতে পেরেছো অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বিষয়বস্তুটা কি? রোকেয়া কি বলেছেন? নর নারী সমাজের দুটি সমান অংশ, এই কথা তিনি এই প্রবন্ধে বলেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে। তারপরে আমরা এবার আসি যৌবনের গান। ওকে, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের মধ্যে মানে হচ্ছে একটা বিদ্রোহী সত্তা আমরা দেখি, তাই না? যা যা তার লেখার নামকরণের মধ্যেও কিন্তু রয়েছে, তাই না? তার বিদ্রোহী কবিতা আমরা যখন পড়ি তখন আমাদের পশমগুলো শিউরে ওঠে। হ্যাঁ, তো যৌবনের গান এটি মূলত একটি প্রবন্ধ। মূলত হচ্ছে যে এখানে মানে বেসিক্যালি মানে যে বিষয়টি তিনি দেখিয়েছেন সেটি হচ্ছে যে বয়স বাড়লে একজন মানুষ বার্ধক্য হয়ে যায় না। একজন মানুষ হচ্ছে যে বয়স বাড়লেই সে তার প্রাণ শক্তি হারিয়ে ফেলে না। একজন মানুষ বয়স বাড়লেই সে তার সাহস হারিয়ে ফেলে না। একজন মানুষ বয়স বাড়লেই সে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার সক্ষমতা হারিয়ে ফেলে না।
ঠিক আছে, অর্থাৎ বয়স হচ্ছে যে একটা সংখ্যা, জাস্ট একটা নাম্বার মাত্র। কিন্তু কেউ যদি হচ্ছে যে তার ভিতরের প্রাণ শক্তি থাকে, সে হোক না তার ষাটোর্ধ্ব বয়স, হোক সে 70+, হোক সে 80+, যেতে হোক না কেন, তার ভেতরে যদি প্রাণ শক্তি থাকে, তার ভেতরে যদি সাহস থাকে, উদ্যম থাকে, সে তখন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার সক্ষমতা সে রাখবে। আবার কেউ 18 অথবা 19 বছর অথবা হচ্ছে যে 20 বছর বয়সের বা 25 বছর বয়সের হলেও হচ্ছে যে সে উদ্যমহীন থাকতে পারে যদি তার ভেতরের প্রাণ শক্তিটা না থাকে। তার হচ্ছে যে যৌবন এটা একটা নির্দিষ্ট কোনো বয়সে সীমাবদ্ধ না, যে 18 থেকে 40 এই বয়সের মানুষরাই মূলত হচ্ছে যে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে। এই বিষয়টা নজরুল মানতে নারাজ। সেই নারাজের ব্যাপারটাই তিনি যৌবনের গান প্রবন্ধে বলেছেন, যে হচ্ছে যে একজন মানুষ, হ্যাঁ এটা সত্য যে 18 থেকে 40 বছর বয়সের ছেলে মেয়েদের উদ্যম বেশি, কিন্তু এটাও সত্য যে উদ্যম যে জায়গাটা রয়েছে, অদম্য প্রাণশক্তির যে জায়গাটা রয়েছে, সেটা যে কোনো বয়সে থাকতে পারে। সেটা 60+ হতে পারে, 70+ হইতে পারে, 80+ হইতে পারে, তাই না? আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, তাহলে Yes, sir. হচ্ছে এই মানুষগুলার গান তিনি এই প্রবন্ধের মধ্যে করেছেন, অর্থাৎ যারা সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজের মধ্যে সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চায়, সমাজকে একটি ন্যায় বিচার, একটি ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করতে চায়, তারাই মূলত আসল প্রাণপুরুষ একটা সমাজের। সেই জায়গাটাতেই মূলত তিনি কথা বলেছেন যৌবনের গান এই প্রবন্ধের মধ্যে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসি মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ। এটি কোন ধরনের রচনা বলো তো মুমতাহিনা? এটি কোন ধরনের রচনা? আমি হচ্ছে যে সংক্ষেপে জাস্ট এইটুকু বললাম, প্রবন্ধ। বাকিটা তুমি বলবো। প্রবন্ধ, ভেরি গুড। ওকে, তাহলে দেখো আমাদের যে জীবনটা রয়েছে আর যে বৃক্ষ, এটার সাথে কি আমরা কোনো মিল পাই? দেখো, দেখো তো আমরা এটার সাথে কোনো মিল পাই কিনা। আমাদের জীবনের সাথে, মানুষের যে জীবনটা, এই জীবনের সাথে বৃক্ষের কোনো মিল আছে কিনা বলো তো? মিল আছে, তাই না? Yes, sir. মিল Yes, আছে না? sir. ওকে, তার জীবন এবং বৃক্ষের একটা তুলনামূলক আলোচনা তিনি এখানে করেছেন, অর্থাৎ জীবনের সাথে বৃক্ষের যে একটা সম্পর্ক রয়েছে, সেই বিষয়টা তিনি দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ একটা জীবন, ধরো হচ্ছে যে আমরা একটা জীবন কিভাবে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়, বা একটা জীবন কিভাবে বিকশিত হয়, সেই বিষয়টা যদি আমরা দেখি, একটা ছোট্ট শিশু থেকে আস্তে আস্তে সে বড় হয়, তারপর হচ্ছে যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে যে তার পরিচর্যা করতে হয়, তারপরে হচ্ছে যে সে পড়াশোনা করে, তারপরে হচ্ছে যে পড়াশোনা শেষ করে সে একটি ভালো চাকরি করে, তারপরে হচ্ছে যে যেটা করে সেটা হচ্ছে যে সে সমাজের জন্য কোনো কাজ করে, তার থেকে আমরা বিভিন্ন রেজাল্ট পাই। একই রকম ভাবে একটা বৃক্ষ দেখো, একটা বৃক্ষ কি করে? একটা বৃক্ষ বেসিক্যালি হচ্ছে যে একটা বৃক্ষ আমরা রোপণ করছি, তার পরিচর্যা করা হচ্ছে, এবং সে বড় হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে, তারপর সে ফল দিচ্ছে, তাই না? তার হচ্ছে যে একটা বৃক্ষের কাজ কি? একটা বৃক্ষ বড় হয়ে সে কি নিজের জন্যই সবকিছু করে? সে নিজের জন্যই কি বেঁচে থাকে? না, সে আমাদেরকে তার হচ্ছে যে মানে আহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে সে, তারপর হচ্ছে যে সে বিভিন্ন ধরনের ফল ফলাদি দিচ্ছে, যেগুলা দ্বারা সে কি করছে? সে পরোপকারী কাজ করছে, সেবামূলক কাজ করছে। তো ঠিক একই রকম ভাবে একটা জীবন, একটা মানুষ, সে বড় হবে, সে সমাজের জন্য হচ্ছে যে তার নিজেকে উৎসর্গিত করবে, মানুষের উপকারে সে আসবে, সে হচ্ছে যে স্বার্থপর না হয়ে সে পরার্থপর হবে, সে পরোপকারী হবে, সে সেবামূলক কাজ করবে, সে হচ্ছে যে নিজের স্বার্থের বাইরে গিয়েও মানুষের স্বার্থটাকে প্রধান করে দেখবে। এই ব্যাপারগুলো হচ্ছে যে একটা জীবনের সাথে সম্পৃক্ত। তাহলে লেখক মোতাহার হোসেন চৌধুরী একটা জীবনের সাথে বৃক্ষের যে একটা সম্পর্ক রয়েছে, সেই বিষয়টি হচ্ছে দেখাতে চেয়েছেন। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? বুঝতে Yes, পেরেছো? sir. Yes, আমরা sir. যেমনটা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পড়েছি না মোতাহার হোসেন চৌধুরীর? শিক্ষা ও Yes. মনুষ্যত্ব পড়েছো না? Yes, sir. সেখানে শিক্ষাটাকে হচ্ছে যে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই না? তো Yes, sir. এবং সেই শিক্ষার উপরতলার তে কি? মনুষ্যত্ব। এবং শিক্ষা গ্রহণের মনুষ্যত্ব। মাধ্যমে আমরা মূলত কি করব? আমরা কি আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছি? না, আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে মনুষ্যত্ব অর্জন করাটা শিখছি। মানুষ হিসাবে আমার কি করণীয়, মানবতন্ত্রের যে দীক্ষাটা, সেই দীক্ষাটা মূলত হচ্ছে যে আমরা পাচ্ছি। তো জীবন ও বৃক্ষ এই প্রবন্ধের মধ্যেও মূলত হচ্ছে জীবনের সাথে বৃক্ষের যে একটা সম্পর্ক রয়েছে, বৃক্ষের যে কাজ, অন্যের মাঝে নিজেকে দেখতে চাওয়া,
পরোপকারী করা, পরার্থপরতা, সেবামূলক যে কাজ, তেমনি মানুষের জীবনও হওয়া উচিত বলে লেখক মনে করছেন। আমার কথা বোঝা গেল? ক্লিয়ার? ইয়েস অর নো? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। Yes, sir. Yes. ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো গন্তব্য কাবুল। গন্তব্য কাবুল এটি মূলত একটি ভ্রমণ কাহিনী। সৈয়দ মুস্তফা আলী তিনি মূলত একজন ভ্রমণ সাহিত্যিক মূলত। এছাড়াও তার কিছু উপন্যাস রয়েছে খুবই দারুণ দারুণ। তো উম, গন্তব্য কাবুল এই লেখায় মূলত হচ্ছে তিনি পেশোয়ার মানে থেকে কাবুল, কাবুল হচ্ছে যে আফগানিস্তান, পেশোয়ার হচ্ছে যে পাকিস্তান, ঠিক আছে, থেকে কাবুল যাত্রার রোমাঞ্চকর একটা ভ্রমণ কাহিনী তিনি এখানে উল্লেখ করেছেন। মূলত যেখানে আফগানিস্তানের আবহাওয়া, মানুষের সরলতা, তাদের মেহমানদারি, তাদের যে সংস্কৃতি, সেই ব্যাপারগুলো হচ্ছে যে উঠে এসেছে আফগানিস্তানের মানুষদের। ঠিক আছে? বুঝতে পেরেছো স্যার কথা ছিল তোমরা? না এরকম একটা আমাদের এসএসসি ছিল। এটা ছিল গন্তব্য স্যার কাবুল। এরকমই। হ্যাঁ, না না। এরকম এরকম একটা ছিল, ওই যে তোমার ওই যে আব্দুর রহমান, তাই না? ওই যে অনেক Yes, স্যার আব্দুর খাওয়া দাওয়া রহমান। করতে পারে, Yes. অনেক Yes. Yes, শক্তিশালী, স্যার। এরকম একটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, Yes. ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ছিল তোমাদের। এবং Yes, sir. এছাড়াও তোমরা হচ্ছে যে কাবুলিওয়ালা গল্পটা পড়েছো না? ওই যে কাবুলিওয়ালা গল্পের মূল চরিত্রটা কাবুলিওয়ালা। যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ। আফগানিস্তানের ছিল না লোকটা? ওইটাই। তো Yes, হ্যাঁ sir. Yes. হ্যাঁ, তো সৈয়দ মুস্তফা আলীর একটা ছিল তোমার দেশে বিদেশে, খুব সম্ভবত ছিল দেখি। তোমাদের। হ্যাঁ, দেশে বিদেশে ছিল, দেখি তাই না? দেখি। Yes, ওইটা sir. স্যার ওই যে না, পথে ওটা এরকম ছিল না ছিল স্যার। একটা, এরকম ছিল একটা না ছিল। কিন্তু আমি লেখক পরিচিতিতে ছিল মনে হয়। হ্যাঁ লেখক এরকম, আর্ট পরিচিতি। হ্যাঁ এরকম একটা ছিল। ওই ভ্রমণ কাহিনীমূলক একটা ছিল আব্দুর রহমানের, মানে হচ্ছে যে জি আব্দুর রহমান চরিত্র। ওটাও আফগানিস্তানে গিয়েছে স্যার। আফগানিস্তানের, হ্যাঁ এটাও আফগানিস্তানের, মূলত হচ্ছে যে সেখানকার আবহাওয়া ওই সেম, একই 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 ব্যাপার। হ্যাঁ, মানে সেখানকার মানুষের সংস্কৃতি, হুম, হুম। সেখানকার মানুষের জীবনচর্যা, মানে জীবনযাপন চিত্র, তাদের যে অতিথি পরায়ণতার যে ব্যাপারটা, Yes, সেখানে প্রকৃতির যে বিষয়টা, সে বিষয়গুলোই বেসিক্যালি এখানে দেখানো হয়েছে আর কি। মূলত আমরা কোথাও যে ভ্রমণ করি, তোমরা ইয়েতে গেছো না, এই যে সিলেটে সাদা পাথর গেছো না? yes, তারপরে sir. প্রায় হচ্ছে যে আপনি। কক্সবাজার যাওয়া হয়, তাই না? তোমরা তো সমুদ্র পাড়ের, সাগর পাড়ের মানুষ, তাই না? তো Yes, এই sir. যে মানে হচ্ছে তোমার বাড়ির ডান পাশে কিন্তু সাগর, তাই না সুমাইতা? এবং Yes, sir. সাগরের বাতাস তোমার বাসার ছাদে উঠলেই পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। তো সেই জায়গা থেকে মানে হচ্ছে বিভিন্ন জায়গায় যে আমরা ঘুরতে যাই, ঘুরতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়, সেখানকার মানুষ সম্পর্কে যে জানাটুকু হয়, সেই জানার মধ্য দিয়েও কিন্তু সাহিত্য রচিত হয়। সেই সাহিত্যের মধ্যেই মূলত দেখো, এই যে তুমি আরণ্যক উপন্যাস একটা পাবা বিভূতিভূষণের, পড়েছো কিনা? এটাও কিন্তু একটা রোমাঞ্চকর একটা গল্প। ঠিক আছে? ওকে, তোমরা যদি মানে হচ্ছে যে আমার যে টেস্টগুলো আমি নেব, হ্যাঁ, আমি তোমাদের কিন্তু প্রতি মাসের শেষ সপ্তাহে যে ক্লাসটা হবে, সেই ক্লাসে আগামী মানে যা যা পড়িয়েছি সব কিছুর হচ্ছে যে তোমার টেস্ট হবে। এবং এই টেস্টে তোমাদের মধ্যে যে ভালো করবা তাকে একটা করে বই উপহার দেব, কুরিয়ার করে পাঠাই দেব। ঠিক আছে? বইয়ের সাথে আরো কিছু থাকতে পারে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? ওকে। Yes, sir. Yes, আচ্ছা, sir. তারপরে এবার আমরা আসি মাসি পিসি গল্পে। মাসি পিসি এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা পড়েছি না? আমাদের মাধ্যমিকে কি পড়েছে বলো তো? মানিক বন্দ্যোপাধ্যায়ের কি লেখা ছিল? আমাদের অনেক লেখা ছিল আমাদের মাধ্যমিকে। তৈলচিত্রের ভূত ছিল, তারপরে মাধ্যমিকেও তো একটা গল্প ছিল আমাদের। গল্পটার নাম কি মনে আছে? আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প স্যার ছিল অনেক না আমাদের? বন্ধু কাছে পড়ি। হ্যাঁ, ছিল মানিক বন্দ্যোপাধ্যায় তোমাদের মাধ্যমিকে? স্যার পড়িনি। আচ্ছা, মনে হচ্ছিল না। আচ্ছা, তো উচ্চ মাধ্যমিকে মাসি পিসি এটি মূলত একটি গল্প। এই গল্পের মধ্যে মূলত হচ্ছে যে পিতৃতান্ত্রিক সমাজে যে হচ্ছে যে পুরুষের আধিপত্যের কারণে নারীরা যে অবহেলিত হয়েছে, সেই জায়গাটা থেকে মূলত হচ্ছে মাসি পিসি গল্পটি লেখা হয়েছে। যেখানে মূলত তিনটি নারীর, আল্লাদি একটি নারী, যে বেসিক্যালি অত্যাচারিত তরুণী, এবং মাসি এবং পিসি মূলত হচ্ছে যে এই তরুণীর মানে হচ্ছে যে ফুপি, বা হচ্ছে যে যেটা আমরা খালা বলি আর কি, যেটা বেসিক্যালি মাসি, মাসি বলা হয় হিন্দু ধর্মে কাদেরকে? মাসি হচ্ছে যে তোমার ফুপুদেরকে বলা হয়, তাই না নাকি? খালাদেরকে বলা হয়। আমাদেরকে বল। স্যার মাসি খালা। খালাদেরকে, তাই না? খালা। আর হচ্ছে যে Yes, তোমার বেশি আছে। পিসি হচ্ছে যে তোমার ফুপুদেরকে বলা হয়। তাহলে জি, এই যে আল্লাদি হচ্ছে, আল্লাদির হচ্ছে খালা হচ্ছে মানে হচ্ছে তোমার, এবং আল্লাদির ফুপি, এই দুজন বিধবা নারীর চিত্র, পাশাপাশি আল্লাদি অত্যাচারিত তরুণীর একটা চিত্র আমরা পাবো, যেখানে মূলত তাদের অর্থনৈতিক সংকট, সামাজিক নিরাপত্তাহীনতা, এই বিষয়টা হচ্ছে যে দেখানো হয়েছে। এবং এই বিষয়গুলো তারা মানে হচ্ছে যে কাটিয়ে ওঠার জন্য তাদের যে লড়াই,
এই লড়াইয়ের গল্পটা মূলত হচ্ছে মাসি পিসি গল্পটা, যেখানে মানে হচ্ছে মাসি অর্থাৎ আল্লাদির মাসি এবং পিসির তাদের জীবন সংগ্রামের চিত্রটা মূলত আমরা এই গল্পের মধ্যে পাবো, তাদের জীবন সংগ্রামের চিত্র। ঠিক আছে, নিম্ন বর্গীয় মাসি এবং পিসি তারা, আল্লাদির মানে হচ্ছে মাসি এবং পিসির জীবন সংগ্রামের চিত্রটা মূলত আমরা এই গল্পের মধ্যে পাবো। ঠিক আছে, বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? ওকে। তারপরে Yes, কপিল sir. দাস মুর্মুর শেষ কাজ, এটি লেখক হচ্ছে শওকত আলী। মূলত হচ্ছে যে এখানে সাঁওতাল অর্থাৎ আমাদের যে উপজাতিরা রয়েছে সেই উপজাতি সম্প্রদায়ের একটা গল্প মূলত হচ্ছে যে আমরা কপিল দাস মুর্মুর শেষ কাজ এই গল্পের মধ্যে পাবো। কপিল দাস মুর্মু মূলত হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি। মূলত হচ্ছে যে এই সাঁওতালরা যে একটা সময় বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র অঞ্চল বলা হয় আমাদের রাজশাহীর যে অঞ্চলগুলো আছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যে জায়গাগুলো আছে আশেপাশে, এগুলো মূলত বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। সেখানে মূলত হচ্ছে যে সাঁওতালদের একটা সময় যে তারা ভূমিহীন হয়ে পড়েছে এবং তারা যে শোষণের শিকার হয়েছে, তাদের যে একটা মানে ক্রাইসিস তৈরি হয়েছে, সেই ক্রাইসিসের একটা চিত্র আমরা মূলত এই গল্পের মধ্যে পাবো কপিল দাস মুর্মুর শেষ কাজ। তাহলে কপিল দাস মুর্মুর তিনি কোন সম্প্রদায়ের প্রতিনিধি বলতো? কোন সম্প্রদায়ের? সাঁওতাল সম্প্রদায়ের। So, সাঁওতাল। সাঁওতাল সম্প্রদায়ের অর্থাৎ উপজাতিদেরকে নিয়ে লেখা একটা গল্প মূলত কপিল দাস মুর্মুর শেষ কাজ। ওকে। তারপর রেইনকোট, এটি মূলত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প একটি আমাদের। এবং এই গল্পের মধ্যে মূলত হচ্ছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমাদের যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে, তাদের গল্পগুলো, গল্পের একটা আখ্যান বা কাহিনী আমরা মূলত হচ্ছে এই গল্পের মাধ্যমে পাবো, রেইনকোট গল্পের মাধ্যমে। তাহলে এক কথায় রেইনকোট গল্পটি কোন ধরনের গল্প? মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ছোট গল্প। লেখক কে? আখতারুজ্জামান ইলিয়াস। ক্লিয়ার? Yes, ক্লিয়ার? sir. ওকে। তারপরে yes, আমরা এবার সর্বশেষ গল্পে চলে আসি। তোমাদের মনে হয় ধৈর্য চলে গেছে, তাই না? No, sir. আছে। হ্যাঁ, ধৈর্য চলে গেছে, কারণ হচ্ছে যে আমরা অনলাইনে বা হচ্ছে যে যা পড়ছি মূলত হচ্ছে যে সবই আমাদের পড়া, মানে হচ্ছে যে কোনো ধরনের আমাদের অন্য কোনো কাজ হচ্ছে না, শুধু পড়াই হচ্ছে। তো সেই জায়গা থেকে 1 ঘন্টা মানে অনেক, হ্যাঁ 2 ঘন্টা মানে অনেক। তোমরা অপরাপর ইউটিউবে প্রচুর অনলাইন ক্লাস করেছো না, বা দেখেছো না ফেসবুকে অনেক ধরনের অনলাইন ক্লাস দেখেছো না? একদম সত্য Yes. করে বলো তো, সেই ক্লাসে হচ্ছে যে তোমাদের পড়ানোর থেকে তোমাদের কমেন্ট পড়াতে বেশি মনোযোগী কিনা? হ্যাঁ, হ্যাঁ। Yes, sir. হ্যাঁ, মানে হচ্ছে যে Yes. তোমাদেরকে পড়ানোর থেকে এই যে হ্যাঁ, কে কোথা থেকে জয়েন কমেন্ট করেছো, গুলা। হ্যাঁ হ্যাঁ, কে হ্যাঁ, কোথা থেকে জয়েন করেছো, ও আচ্ছা, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ। হ্যাঁ তুমি হ্যাঁ, কেমন আছো, আচ্ছা ও আচ্ছা মুমতাহিনা, হ্যাঁ তুমি রাইট, ওকে ফাইন। নেকলেস বলো, নেকলেস এটি কোন কি লেখককে? গিদা মোপাসা বলো ভাইয়া, কমেন্ট করো। হ্যাঁ সুমাইতা বলো হচ্ছে নেকলেস হচ্ছে কোন মানে হচ্ছে গল্পের লেখককে? ভেরি গুড, ওকে। তারপর yes. রফিক, ওকে, রহমান। এভাবে পড়তে পড়তে দেখা যায় লেখকের নাম আর হচ্ছে গল্পের নাম পড়তেই চলে গেছে 30 মিনিট, তাই না? yes, sir. এটাই তো হয় অনলাইনের Yes. যে মানে ফেসবুকে বা ইউটিউবের যে লাইভ ক্লাসগুলো দিচ্ছে বা লাইভ ক্লাসগুলো করতেছো, এবং ওরাই কিন্তু হচ্ছে দিন শেষে দেখা যায় যে অনেক জনপ্রিয় লেখক মানে হচ্ছে যে শিক্ষক। কিন্তু এবার কিন্তু হচ্ছে যে এবার কিন্তু কঠিন একটা ধরা খেয়েছে সবাই, তাই না? এবার রেজাল্টে, মাধ্যমিকের রেজাল্টে, উচ্চ মাধ্যমিকের Yes, sir. রেজাল্ট দেখো আরো কি ভয়াবহ হয়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের আরো কঠিন, উচ্চ মাধ্যমিকে আরো খারাপ অবস্থা হবে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে অনলাইনে পড়বা, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু অনলাইনে মানে হচ্ছে যে তোমাকে বাছাই করতে হবে, যে সস্তা জনপ্রিয় যে শিক্ষকরা আছে তাদের থেকে দূরে থাকতে হবে। বুঝতে পেরেছো? মানে হচ্ছে যে Yes, তুমি sir. এখানে পড়তে এসেছো, তুমি এখানে গল্প শুনতে আসো নাই, তুমি সেখানে হচ্ছে যে বিভিন্ন উল্টাপাল্টা কথা শুনতে আসো নাই। তুমি পড়ার জন্য আসছো, পড়াটাকে তুমি আদায় করে নিতে হবে, এমন জায়গায় তোমাকে যেতে হবে। বুঝতে পেরেছো? ওকে। হুম। তো নেকলেস, দিন শেষে আসলে পড়া জিনিসটা আসলে তোমার, মানে হচ্ছে যে তো তোমার ব্যাপার। এবং দিন শেষে আসলে আমি তোমাকে গাইড করব, আমি তোমাকে পথ দেখায় দেব, মূল কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তো এই জন্য তোমার স্বপ্ন দেখো যে তুমি ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ ডিএমসি তে তুমি হচ্ছে পড়ছো, তুমি সিএমসি তে পড়ছো, চিরং চিরং মেডিকেল কলেজে তুমি পড়ছো। ঠিক আছে, অ্যাপ্রন গায়ে দিয়ে তোমার হচ্ছে যে তুমি ক্লাস করছো। হ্যাঁ, তো এই যে গলায় এটাকে কি বলে, এই যে মানে জ্বর বা শরীরের তাপমাত্রা যে মাপে কি যেন, নার্ভ যে থার্মোমিটার। মাপে, না না এই যে নার্ভ যে মাপে ডাক্তারদের গলায় যে স্টেথোস্কোপ, ঝোলানো থাকে স্টেথোস্কোপ। একটা ব্যাপার। Yes, sir. Stethoscope বলে। স্টেথোস্কোপ। হ্যাঁ,
তো এটা মানে হচ্ছে যে তুমি, এটা তোমার গলায় আছে, তুমি পেশেন্ট দেখছো, হ্যাঁ, চেম্বারে বসে আছো, মানুষকে পরামর্শ দিচ্ছ, এই স্বপ্নটা দেখো, ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবেই। বুঝতে পেরেছো কথা? ডক্টর এটা Yes. অন্যরকম একটা ব্যাপার, নামের আগে ডক্টর শব্দটা থাকা, যে ডাক্তার তোমার সুমাইদা। ঠিক আছে? পিএইচডি করে ডাক্তার নাম লাগে। না, পিএইচডি হচ্ছে, এটা হচ্ছে ডক্টর, হ্যাঁ একই Yes, sir. রকম, কিন্তু হচ্ছে এটা বাংলার ড দিয়ে লেখা হয়, কিন্তু তোমার ডাক্তার যারা তারা এইভাবে লেখে ডাক্তার। ঠিক আছে? Yes. ঠিক আছে। ওকে, ডক্টর এটা মানে হচ্ছে যে গবেষক, আর ডাক্তার মানে হচ্ছে চিকিৎসক। ঠিক আছে। ওকে, তার নেকলেস, এই গল্পটি খুবই করুণ একটা গল্প, গিদা মোফাসার খুবই দারুণ একটা গল্প। মূলত হচ্ছে যে আসলে আমরা আমাদের সাধ্যের বাহিরে গিয়ে অন্য মানুষের দেখায় আমরা আমাদের সমাজে অনেক কিছু করি, কিন্তু দেখা যায় অন্য মানুষের যে দেখায় আমি একটা জিনিস করলাম, একটা জিনিস কিনে ফেললাম, এরপরে বেসিক্যালি হচ্ছে যে এটার দায়টা কিন্তু আমাকেই নিতে হয়। যেমন ধরো আমি দেখলাম যে আমার পার্শ্ববর্তী এক ভাবির, ওনার হচ্ছে যে 10 ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, 10 ভরি স্বর্ণ আছে, এর মধ্যে একটা হীরের নেকলেস আছে তার। এখন আমি হচ্ছে যে আমাকে সুন্দর দেখাবার জন্য আমি কি করলাম, মানে হচ্ছে যে ওনার কাছ থেকে আমি হীরের মানে হচ্ছে হারটা আমি ধার নিয়ে আমি একটা প্রোগ্রামে গেলাম। এখন ওই প্রোগ্রামে যাওয়ার পরে আমার সামহাউ ওই হীরের হারটা হারায় গেছে। ঠিক আছে? তাহলে আমার এখন কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমার অবস্থা খুবই খারাপ হবে না? আমি হ্যাঁ, যদি, আমার yes. যদি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ থাকে, এর মধ্যে আমি এরকম একটা মানে বিষয়ের শিকার হই, তাহলে সেই জায়গা থেকে হচ্ছে যে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে। এখন এই খারাপ অবস্থাটা তৈরির পেছনে কে দায়ী? আমি নিজেই দায়ী, তাই না? কারণ আমার একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাটা হচ্ছে যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে আমার নিজেকে হ্যাপি রাখতে হবে, ততটুকুর মধ্যে আমার সুখটাকে খুঁজে নিতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? এখন অন্য মানুষের Yes, আহ, sir. ধারা আমার সুখটাকে যদি আমি পূরণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটার তো হিতের বিপরীত হইতে পারে। তো নেকলেস গল্পটা হচ্ছে তেমনই একটা গল্প, যেখানে গল্পের মূল একটা চরিত্র যার নাম হচ্ছে মাতিলদা লোইসেল, উনি হচ্ছে মূলত তার বান্ধবী থেকে একটা হার মানে হচ্ছে ধার নেয়, যে হারটা সে তার একটা প্রোগ্রামে গিয়ে হারিয়ে ফেলে। তার স্বামী হচ্ছে যে একজন মাত্র কেরানি, বলা যেতে পারে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তো সেই জায়গা থেকে হারটি হারানোর পরে পরবর্তীতে তাদের এই হারের টাকা শোধ করতে তাদের হচ্ছে 10 বছর একটা কঠিন পরিশ্রম এবং চরম দারিদ্র্যের শিকার হতে হয়েছে তাদেরকে। এই যে একটা বিষয়, সেটা কেন হয়েছে? তার নিজের মানে হচ্ছে দোষে হয়েছে, এটার দায়টা তার নিজেকেই নিতে হয়েছে। তার মানে, মানে হচ্ছে মিথ্যা অহংকার এবং অতিরিক্ত লোভ মানুষের জীবনকে যে ধ্বংস করে দেয়, সেই জায়গাটাতে মূলত গিদা মোপাসা নেকলেস গল্পের মধ্যে কথা বলেছেন। বোঝা গেল কথা? বুঝতে Yes, পেরেছো? Yes, sir. sir. বুঝতে পেরেছো? ওকে, তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে যে গল্পগুলো সম্পর্কে জানলাম আজকের ক্লাসে, ওই গল্পগুলোর মূল বিষয়বস্তু আমরা এখন টু দি পয়েন্টে বলতে পারবো না। যে তোমাকে যদি এখন জিজ্ঞেস করে বলো তো সুমাইতা, নেকলেস এটি কোন ধরনের গল্প, এটি মূলত হচ্ছে যে মানুষের অতিরিক্ত লোভ মানুষকে যে ধ্বংস করে দেয়, সেই জায়গাটাতে এই গল্পটি লেখা হয়েছে। যদি বলি মাসি পিসি, এই গল্পটি লেখককে, এটি কোন ধরনের গল্প, যদি বলি অপরিচিতা গল্পটি কেমন গল্প, তাহলে একটা কনসেপ্ট এসেছে কিনা আজকের ক্লাসের মাধ্যমে? Yes, sir. একটা Yes, কনসেপ্ট sir. এসেছে না? Yes, sir. ওকে, Yes, তো sir. এখন যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে যে আসলে আহ, স- সব কথার এক কথা যেটা, সেটি হচ্ছে তোমার নিজেকে পড়তে হবে। তুমি হচ্ছে এই 1 বছর, মানে দেখো সময় কত দ্রুত চলে যায়, দেখতে দেখতে এই বছর 2026 শেষ, দেখতে দেখতেই তোমার বয়স হচ্ছে যে মানে 18+ হয়ে গিয়েছে, তাই না? দেখতে দেখতে তুমি দেখো আজকে, তুমি সেই কবে আমি তোমাদেরকে মনে হয় লাস্ট পড়েছি ক্লাস 7-এ, Class 7. চিন্তা করো, Yes, sir. আজকে তুমি হচ্ছে যে মানে হচ্ছে ক্লাস 11-এ পড়ছো। তার মানে চিন্তা করো মাঝখানে 4টা বছর, 4 বছর মানে হচ্ছে আমি তোমাদের মানে কি বলে তোমাদের সাথে ছিলাম না, মাঝখানে তো Yes, sir. কত মানে সময় পার হয়ে গেছে, তার মানে সময় কত দ্রুত চলে যায়, তাই না? তো Yes, সেই sir. জায়গা থেকে দেখো এই যে তোমার এই সময়, এই সময়টাও শীঘ্রই ফুরিয়ে যাবে, এই সময়টাও চলে যাবে। তো সেই জায়গা থেকে তোমার ভবিষ্যতের কথা আমরা আসলে কেউই বলতে পারি না, কিন্তু ভবিষ্যতের কথা আমরা বলতে না পারলেও মূলত হচ্ছে তোমার আমরা তো ভবিষ্যৎকে নিয়েই বাঁচি, তাই না? তো
দিন শেষে মূলত হচ্ছে যে আমাদের স্বপ্ন বাবা মায়ের স্বপ্ন, আর বাবা মা যে স্বপ্নটা দেখেন মূলত সেটা আমাদের জন্য স্বপ্ন দেখেন। আমার কথা বোঝা Yes. গেল? বুঝতে পেরেছো? Yes. আমাদের জন্য স্বপ্ন দেখেন। তো আমাদের জন্য স্বপ্ন দেখেন, আমাদের স্বার্থটাকেই তারা সবচেয়ে বড় করে দেখেন। এখন আমার বাবা মা যে ডিসিশন নেবে সেই ডিসিশনটাকে মনে করতে হবে সেটাই হচ্ছে বেস্ট ডিসিশন। সেই ডিসিশনটাই কি বেস্ট ডিসিশন। এবং সেটা জীবনের যে কোনো ডিসিশন হতে পারে আমাদের, মানে হচ্ছে যে কোনো কিছু করা, আমাদের ক্যারিয়ার প্ল্যান, আমার বিয়ে, সকল কিছু হইতে পারে। সেই ডিসিশনকে বেস্ট ডিসিশন মেনে নিতে হবে। ঠিক আছে? এবং এখানে আল্লাহ তাআলা এই বাবা মার ডিসিশনে আল্লাহ তাআলা বরকত রাখবেন, বরকত রেখেছেন। তো সেই জায়গা থেকে মানে হচ্ছে যে আমাকে পড়তে হবে রিড রিড অ্যান্ড রিড। ইন্টারের পড়াগুলা, কনসেপ্টগুলা, বিশেষ করে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির কনসেপ্টগুলা তুমি খুবই হয়তো শুরুর দিকে কনসেপ্ট বুঝতে তোমার বেশ অসুবিধা হয়ে যেতে পারে। এবং হচ্ছে যে কারণ এগুলো একটু হায়ার, তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে যে পড়াগুলো পড়ে এসছো সেগুলো একেবারেই বেসিক। এই বেসিক থেকে তুমি কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু ধারণা তুমি পাবা। এখন শুরুতে ঘাবড়িয়ে গেলে হবে না, তোমাকে লেগে থাকতে হবে। কনসিস্টেন্সি মানে হচ্ছে তোমার এই জায়গার সফলতার মূল চাবিকাঠি। তো এই জায়গাটাতে তোমাকে ফোকাস করতে হবে, অর্থাৎ তোমাকে দিনের পর দিন লেগে থাকতে হবে, পড়তে হবে, বুঝে বুঝে তোমাকে বিষয়গুলো আয়ত্ত করতে হবে। বুঝতে পেরেছো কথা? আর এখন Yes, sir. কোনো কিছুর ইচ্ছে থাকলে সেটা খুবই সহজ। ইচ্ছে থাকলে উপায় হয়। তুমি কোনো কনসেপ্ট বুঝতে পারতেছো না, সেটা তুমি হচ্ছে যে ইউটিউবে সার্চ করলেই তুমি পেয়ে যাচ্ছ একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও। হ্যাঁ। তো সোশ্যাল মিডিয়াতে বুঁদ হয়ে না থেকে তুমি তোমার পড়াতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে, এবং হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগাতে হবে। বুঝতে পেরেছো কথা? তাহলে আজকের Yes, ক্লাসের sir. মাধ্যমে আমরা মূলত বাংলা প্রথম পত্রের গদ্য অংশের একটা ধারণা পেলাম, এবং আমরা এই গদ্য অংশের আগামী পর্বে, অর্থাৎ আগামী পর্বে আমরা হচ্ছে যে পদ্য অংশের ধারণাটা নেব। এরপরে মূলত হচ্ছে যে আমরা প্রত্যেকটা টেক্সট ধরে ধরে আমরা আলোচনা করব। একদম লাইন বাই লাইন আমরা হচ্ছে যে পড়বো, যেন আমাদের অ্যাডমিশন এবং হচ্ছে যে ফাইনাল এক্সাম, অর্থাৎ আমাদের বোর্ড এক্সাম, যেন আমরা সর্বোচ্চ ভালোটুকু করতে পারি। বুঝতে পেরেছে কথা? Yes, sir. ওকে। তারপরে এখন মাগরিবের সময় হয়ে গেছে। তো আজকে Mhm. থেকে তোমাদের একটু পড়াশোনা শুরু করে দাও। ডেইলি একটু মানে হচ্ছে যে 1 ঘন্টা একটু পড়ার চেষ্টা করো, যেন তোমার নিজেকে এগিয়ে রাখতে পারো। ঠিক আছে? ওকে। Yes, sir. তো থ্যাংক ইউ। ক্লাস রেকর্ড থাকছে, Thank you. রেকর্ডটা হচ্ছে যে থাকবে, অসুবিধা নেই। কখনো যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা শুনতে পারবে, অসুবিধা নাই। ঠিক আছে? আমি Okay. ড্রাইভে হয়তো আপলোড দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে হয়তো রেকর্ড ক্লাস দেখতে পারবে। ঠিক আছে? ওকে। ঠিক Thank you, আছে sir. তাহলে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. আসসালাম।